কোথায় লেখা রয়েছে শুধু বড় লোকেরা রুলস বানাতে পারে আর কেউ পারে না? ছেলেটা বেকার তর্ক করে যাচ্ছিল। একে উত্তম মধ্যম দেওয়া উচিত। চলো তো দোকানের বাইরে বের করো। ওকে আজ আমরা মজা দেখাবো। চোর কোথাকার, নির্লজ্জ, বেহায়া, ছি ছি, শেমলেস লায়ার। দোকানের আবহাওয়া ক্রমশ গরম হয়ে উঠল। সবার এইসব কথা শুনে ছেলেটি সবার দিকে তাকিয়ে থ্রেট দিল, খবরদার, আমার গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে দোকানে কিন্তু ভাঙচুর হয়ে যাবে। আমি শুধু একটা হাঁক দেব, সঙ্গে সঙ্গে জনদশেক লোক এসে আপনাদেরকে মজা দেখিয়ে দেবে। ছেলেটির এই অদ্ভুত আত্মবিশ্বাসে সকলে স্তম্ভিত হয়ে রইল। সবার মনে হলো ছেলেটি নিশ্চয়ই একা আসেনি, সাথে আলবাত ৫-৬ জন গুন্ডাকে ভাড়া করে নিয়ে এসেছে সে। ডাকলে নিশ্চয়ই তারা দোকানে এসে ভাঙচুর করবে। সেই জন্য ছেলেটির শেষ কথাগুলো শুনে সকলেই বোবা হয়ে রইল। গেট আউট, আই সেড গেট আউট। ওকে বের করে দাও এক্ষুনি। শালিনী মিত্র অত্যন্ত রেগে গিয়ে তীব্র চিৎকার করতে আরম্ভ করল। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। ছেলেটি নীলের চোখে সরাসরি তাকিয়ে দাঁতে দাঁত চিপে রাগত অবস্থায় বলল। নীল ওর কলার এখনো ছাড়েনি। ছেলেটি জানে নীলের গায়ের জোরের কাছে ওর নিজের গায়ের জোর কিছুই না, তাই খুব জোরে নীলের হাত দুটো খামচে ধরে ঝটকা দিল। নীল এক পা পিছিয়ে যেতেই ছেলেটি নিমেষে নীলের কবল থেকে নিজেকে সরিয়ে নিল। কিছুটা দূরে গিয়ে সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে মোবাইল বের করে ও একটা কাউকে ফোন করল। দাঁড়াও, তোমাদের এবার মজা দেখাচ্ছি। তোমরা জানো না আমি কে, তোমরা জানো না আমার মাথায় কার হাত আছে। তোমাদের আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। আজ যদি এই দোকান আমি বন্ধ না করিয়েছি তাহলে আমার নামও মকবুল নয়। ছেলেটির কথায় এই প্রথম উপস্থিত সকলে জানতে পারল ওর নাম মকবুল, এমনকি নীলও। কিন্তু ও ফোনে কার নাম্বার ডায়াল করলো? সে মকবুলের কে হয় এসব কিছুই অনুধাবন করতে পারল না অ্যান্টিক শপ ওনার্সরা। সুলতান ভাই, তুমি কোথায়? দেখো না, এখানে সবাই আমাকে ঘিরে রেখেছে, ওরা সবাই আমাকে বুলি করছে। মকবুল ফোনে চিৎকার করতে লাগলো, তুমি তাড়াতাড়ি এখানে এসো, আমাকে বাঁচাও। আমি মিত্রা গোল্ড অ্যান্ড ডায়মন্ড কোম্পানির এম্পোরিয়ামে আটকে আছি। এরা আমাকে আটকে রেখেছে, বেরোতে দিচ্ছে না। ফোনের ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, সে কি, কেন, ওখানে আবার কি গন্ডগোল হলো? উপস্থিত প্রত্যেকেই ফোনের ওপাশ থেকে সুলতান ভাইয়ের গলা শুনতে পেল। যারা যারা সুলতান ভাইয়ের গলা আগে থেকে চিনত এবং সুলতান ভাইয়ের ক্ষমতা সম্পর্কে যাদের ধারণা ছিল, তারা নিজেরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। সুলতান ভাই? আরে এই ছেলেটা কি সুলতান ভাইয়ের কেউ হয় নাকি? আরে তোমরা কি সেই গুন্ডা সুলতানের কথা বলছো নাকি? না এটা অন্য কোনো সুলতান? গলা শুনে মনে হচ্ছে তো এ সেই সুলতান। সাক্ষাৎ ডিস্ট্রাকশন। ওহ গড, এবার কি হবে? ছেলেটাকে এত হেনস্থা করার কি দরকার ছিল? আরে আমরা কি করে জানবো ছেলেটি সুলতানের চেনা? এবার তো আর রক্ষে নেই। সকলের মনে হচ্ছিল মকবুল বুঝি সুলতানের ছোট ভাই। মকবুলকে বাঁচাতে ওর সম্মান রক্ষার্থে সুলতান বুঝি এক্ষুনি ছুটে আসবে। আর প্রত্যেকেই সুলতানের তাণ্ডব সম্পর্কে পূর্ব পরিচিত। সুলতান এখন গুন্ডাগিরি ছেড়ে দিয়েছে, কিন্তু তবুও নিজের ভাইয়ের অপমান হলে ও নিশ্চয়ই কাউকে ছেড়ে কথা বলবে না। এর বদলা ও নেবে। আর যদি সুলতান ভাই ময়দানে নেমে নিজের রূপ ধারণ করে তাহলে তো এখানে তাণ্ডব শুরু করবে। এই সব ভেবে সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। দোকানে একটা ছুটোছুটি লেগে গেল। দেখেই বোঝা যাচ্ছিল কেউ কেউ নিজেদের জিনিসপত্র গুটিয়ে এক্ষুনি দোকান থেকে পালিয়ে যেতে চায়। ওদের হাবভাব দেখে মকবুল বেশ দম্ভের সাথে বলল, কি হলো, ভয় পেয়ে গেলে? কি ভাবছো এখান থেকে পালিয়ে তোমরা বেঁচে যাবে? সুলতান ভাইয়ের হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। মকবুল অ্যারোগেন্ট হয়ে কথাগুলো সবার উদ্দেশ্যে বলল। তারপর আবার ফোনে বলতে লাগলো, ভাইজান, আমি তো শুধু এই অ্যান্টিক শপে আমার দুটো জিনিস বিক্রি করতে এসেছিলাম। আমি কি করে জানবো এখানকার লোকজনেরা ঠক জোচ্চোর? এরা আমাকে ঠকিয়ে আমার জিনিসগুলো নিয়ে নিচ্ছে। ভাইজান, তুমি আমাকে বাঁচাও। মকবুল সত্যিটাকে গোপন করে মিথ্যের উপর মিথ্যে চড়িয়ে সুলতানের কান গরম করে দিল। সুলতানের কাছে মিথ্যে কথা বলে নিজেকে ভিকটিম প্রতিপন্ন করল। কি বলছিস তুই? দাঁড়া তুই আমার জন্য, ওখানেই ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। আমিও দেখি কার ঘাড়ে কটা মাথা যে আমার ছোট ভাইকে ঠকায়। মজা বার করে দেব, দাঁড়া আসছি। সুলতান ভাই এতই রেগে কথাগুলো বলছিল যে ওর কণ্ঠস্বর ফোনের ওপাশ থেকে এলেও সবার কান অবধি পৌঁছে গেল। যদিও মকবুল প্রকৃতপক্ষে সুলতান ভাইয়ের মায়ের পেটের ভাই না, তাহলেও ও সুলতানের কাজিন হয়। সুলতানি ওর ভাইকে বলেছিল কলকাতায় এসে ওদের ফ্যামিলির এই দুটো অ্যান্টিকের জিনিস বেচে দিতে, যাতে সেই টাকায় মকবুল নতুন কোনো ব্যবসা শুরু করতে পারে, নতুন করে জীবন স্টার্ট করতে পারে।
সুলতানের কথা শুনেই মকবুল মিত্রদের এই এম্পোরিয়ামে এসেছিল, তাই মকবুলের এই অপমান সুলতান কিছুতেই সহ্য করবে না। নিজের অ্যাড্রেস ডিটেলস বলে দিয়ে মকবুল ফোন কেটে মোবাইল পকেটে ঢোকালো। ম্যাডাম, আপনি আমাকে চুপচাপ বাকি টাকাটা দিয়ে দিন। আমার ভাই যদি এসে শোনে আপনি আমাকে ঠকাচ্ছেন, তাহলে আপনার আর আপনার এই ব্যবসার আজই শেষ দিন হবে। শালিনী মিত্র রাগে গড়গড় করতে করতে মকবুলের থেকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। ওর মুখে আর কোনো কথা নেই। পরিস্থিতির চাপে থম মেরে গেলেও শালিনী মিত্র রাগে ফুঁসতে লাগলো। শালিনী, তুমি ওকে টাকাটা দিয়ে দাও, তা নইলে সর্বনাশ হয়ে যাবে। শালিনী ম্যাডাম, আপনি আপনার দোকান বাঁচাতে চান নাকি এখানে বেঘরে মরতে চান? কেন আপনি সময় নষ্ট করছেন? এক্ষুনি ছেলেটাকে টাকা দিয়ে বিদায় করুন। আরে এসবের জন্য এই লোকটা দায়ী, এই যে নীল। তোমাকে ভাই কে বলেছিল ওর জামার কলার ধরতে? তুমি কেন ওর গায়ে হাত তুললে? তোমার জন্য আমাদের ব্যবসা দফা রফা হয়ে যাবে। সাচ এ ইউজলেস পারসন। শিগগির ওর কাছে ক্ষমা চাও নীল, তোমার জন্য আমরা বিপদে কেন পড়ব? একটা ফোনে ঘরের আবহাওয়া মুহূর্তে বদলে গেল। সবাই এখন পাল্টি খেয়ে সাধু হয়ে গিয়েছে, আর যত দোষ সব নীলের ঘাড়ে। এতক্ষণ যারা ছেলেটির বিরুদ্ধে নানান রকম কটূক্তি করছিল, তারাই এখন নীলকে খারাপভাবে অপমান করতে শুরু করলো। নিজেরা ভয় পেয়ে পালাতে না পেরে শালিনীকে ভয় দেখাতে শুরু করলো। প্রত্যেকের আরও মনে পড়ে গেল যে নীল যদি এই ব্রেসলেটটার ব্যাপারে এত বিশদ ব্যাখ্যা না দিত, তাহলে হয়তো এত কিছু ঘটতই না। যে এক্সপ্লেনেশনস শুনে ওরা সকলে একটু আগে হাততালি দিয়েছিল, এখন সেই সব ইনফরমেশনকেই যত নষ্টের মূল ভেবে নীলকে দোষারোপ শুরু করলো। শালিনী মিত্রর পক্ষ থেকে টাকাটা দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু এইভাবে ব্যবসা করতে নারাজ শালিনী। ও লোক ঠকানো একেবারেই পছন্দ করে না, আর বিশেষ করে এখন যখন এই ছেলেটা গুন্ডাদের ডেকে নিয়ে আসছে, তখন শালিনী নীরব হয়ে রইল, একটা কথাও বলল না। এর 10 মিনিটের মধ্যেই মিত্রা গোল্ড অ্যান্ড ডায়মন্ড কোম্পানির এম্পোরিয়ামের সামনে 2-3টে গাড়ি থামার শব্দ হলো, আর তারপরই কিছু গুন্ডা মতন লোক দোকানে ঢুকে পড়ল। সুলতান, আক্তার এবং সঙ্গে একদল গুন্ডা, প্রত্যেকের বিশাল চেহারা, হিংস্র এক্সপ্রেশন দেখে এম্পোরিয়ামে উপস্থিত সকলেই থরহরিকম্প। কই, কার ঘাড়ে কটা মাথা দেখি একবার? কার এত সাহস আমার ভাইয়ের গায়ে হাত দেয়? ভেতরে ঢুকেই নিজের কাজিনের দিকে তাকিয়ে সুলতান চিৎকার করে উঠল, ভাইজান তুমি এসে গেছো। মকবুল সুলতানকে দেখে সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে গেল, আর ভিড়ের দিকে আঙুল তুলে বলল, দেখো না ভাইজান, এরা আমার থেকে জোর করে জিনিসগুলো কম দামে নিয়ে নিতে চাইছে। আমি বারণ করায় বলছে পুলিশে দেবে, আমাকে এখান থেকে কিছুতেই বেরোতে দিচ্ছে না। আচ্ছা তাই নাকি? এখানকার মালিককে নামটা শুধু বল একবার। কড়া ভাষায় সুলতান চিৎকার করে বলল। ওর গলার জোর শুনে শালিনীর বুক কেঁপে উঠল, চেহারা ক্রমশ হয়ে উঠল বিবর্ণ। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।